বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এবার আপনাদের জন্য পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব এক বইটি। আজকে পড়ব এর 7ম পর্ব এবং এটি তেল আবিব এক অপারেশন বইটির শেষ পর্ব। আর আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমি শক্তি পাবো। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হুগোর জুতার তলা এবং তার পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব কিছুই তন্ন তন্ন করে সার্চ করা হলো। তার পোশাকের সন্দেহজনক কোনো অংশই বাদ দেওয়া হলো না। অবশেষে হুগোর অ্যাটাচি কেস ভেড়ে ফেলা হলো, তার অতিরিক্ত কাপড় চোপড়গুলোও পরীক্ষা করা হলো, কিন্তু কিছুই মিলল না। কপালের ঘাম মুছে শেখ জামাল এসে চেয়ারে ধপ করে বসল। মাহমুদ চেয়ে চেয়ে দেখছিল। শেখ জামাল বসতে মাহমুদ মিস্টার হুগোর দিকে চেয়ে বলল, মিস্টার হুগো, আপনি কি হাওয়া খাওয়ার জন্য গোপন সফরে তেল আবিব এসেছেন? মিস্টার হুগো শুধু মিটমিট করে চাইলেন। কোনো উত্তর এলো না তার কাছ থেকে। মাহমুদ জানে হুগো ওরফে জাকব গ্রিমোভের মুখ খোলার জন্য মুখের কথা যথেষ্ট নয়। মাহমুদ হুগোকে আর কিছু বলল না। গভীর চিন্তায় আবার ডুব দিল সে। হঠাৎ সোজা হয়ে বসল মাহমুদ। মুখ মুখ তার খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তার মনে পড়ে গেল লেলিন যখন জেলে ছিলেন তখন তার স্ত্রী তার কাছে পড়ার জন্য ম্যাগাজিন পাঠাতো। লেলিন ম্যাগাজিনের সাদা অংশগুলোতে দুধ দিয়ে তার মেসেজ লিখতেন কর্মীদের উদ্দেশ্যে। দুধের এই লেখাগুলো এমনিতেই দেখা যেত না, কিন্তু পানিতে ডোবালে তা স্পষ্ট হয়ে উঠত। লেলিনের স্ত্রী তার স্বামীর কাছ থেকে ম্যাগাজিন ফেরত নিয়ে গিয়ে মেসেজগুলোর উত্তর করে পৌঁছতেন কর্মীদের নিকট। কথাটা মনে হতে মাহমুদ শেখ জামালকে নির্দেশ দিলেন 1 গামলা পানি আনতে। পানি এলে মিস্টার হুগোর ডায়েরি থেকে ওয়াল্টার কুকের প্যাডের 4 ভাঁজ পাতাটি এনে ভাঁজ খুলে পানিতে ডুবিয়ে দিল। সাফল্যের আনন্দ খেলে গেল মাহমুদের মুখে। কাগজের বুকে সাদা সাদা অক্ষর ফুটে উঠেছে। মাহমুদ শেখ জামালকে বলল, তাড়াতাড়ি কাগজ কলম আনো, কাগজ বেশিক্ষণ পানিতে রাখা যাবে না। শেখ জামাল মাহমুদের অনুসরণ করে লিখো যেতে লাগলো। প্রেরক ওয়াল্টার কুট, অধিনায়ক বিশ্বশান্তি সেনা, প্রাপক স্যামুয়েল শার্টক, প্রধানমন্ত্রী ইসরায়েল। আনন্দের সাথে জানাচ্ছি যে যুদ্ধবিরতি সীমারেখার ওপারে যুদ্ধবিরতি তদারককারীদের মধ্যে আমরা কিছু ইসরায়েল সন্তানকে সন্নিবিষ্ট করতে পেরেছি। ইরগুন জাইলিউমির মাধ্যমে তার তথ্য সরবরাহ করবে, কিন্তু জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য আমরা তাদের রেডিও মিটার পাঠালাম। বিশেষভাবে হচ্ছে কোনো পরিস্থিতিতেই তাদের নাম জানার চেষ্টা করা চলবে না। GH4411 এবং অনেকগুলো সংখ্যা। ইরগুন জাইলিউমি হচ্ছে গুপ্ত বিশ্ব ইহুদি গোয়েন্দা চক্রগুলোর একটি। মেসেজ পরিষ্কার, ইসরায়েলের বিধ্বস্ত স্পাইরিংয়ের আংশিক ক্ষতিপূরণের ব্যবস্থা তাতে করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ডবল ভূমিকায় অভিনয়কারী জাতিসংঘের প্রতিনিধির মুখোশ পরা প্রতিনিধিবর্গ কারা বোঝা যাচ্ছে? GH অর্থাৎ গোলান হাইট, GV অর্থাৎ হুলেহ ভ্যালি, JZ অর্থাৎ জেজরিস ভ্যালি, GR অর্থাৎ জর্ডান রিভার, SG অর্থ সুয়েজ খাল অঞ্চলে ওরা মোতায়েন আছেন। মাহমুদ ভেবে দেখল শুধু রেডিও মিটার দিয়ে ওদের চিহ্নিত করা যাবে না, সুতরাং যে কোনো মূল্যে ওদের নাম জানতে হবে। মাহমুদ উঠে গিয়ে মিস্টার হুগোর একেবারে মুখোমুখি দাঁড়ালো। মিস্টার হুগোর চোখের মনি দুটোতে স্থির চক্ষু নিবন্ধ করে সে বলল, মিস্টার হুগো, যুদ্ধবিরতি রেখার ওধারে যারা ইসরায়েলের হয়ে কাজ করছে তাদের নাম বলতে হবে। মিস্টার হুগো নীরব। মাহমুদ বলল, অধিবেশনে না বসলে বুঝি কথা বলবেন না? মিস্টার হুগোর চোখ দুটি চঞ্চল হয়ে উঠল। আশঙ্কার একটি বিষাদের রেখা তার মুখের উপর দিয়ে খেলে গেল। মাহমুদ শেখ জামালকে বলল, পর্দাটা সরিয়ে দাও জামাল, মিস্টার হুগো অধিবেশনের ব্যবস্থাটা একটু দেখে নিক।
ঘরে উত্তর দিকে টাঙানো পর্দা সরিয়ে ফেলল জামাল। কাঠের একটি মজবুত সুদৃঢ় পাটাতন, তাতে চামড়ার ফিতা লাগানো। পাটাতনের সাহায্যে মানুষকে মজবুত করে বাঁধার কাজে তা ব্যবহৃত হয়। পাটাতনের পাশে সুইচ বোর্ড, একটি ইলেকট্রনিক ম্যাগনেট পড়ানো আছে পাটাতনের ওপর। তার উপর সাদা বোতাম জ্বলজ্বল করছে। মাহমুদ ওই দিকে আঙ্গুলি ও সংকেত করে বলল, ওই তড়িৎ অধিবেশনে সাথে তোমরা তো খুব পরিচিত। আমাদের কথা বলার অভিযানের ওটা প্রথম অস্ত্র। এরপর একে একে আসবে অন্যগুলো। মিস্টার হুগো একবার চকিত দৃষ্টিতে ওদিকে চেয়ে বলল, অমানসিক নির্যাতন চালিয়ে কি করবে তোমরা? আমি কিছুই জানি না। কণ্ঠ তার কাঁপছে। ওয়ার্ল্ড পিস ব্রিগেডের লিয়াজ অফিসার মিস্টার হুগো, জানো কি জানো না আমরা দেখব। বলে একটু থামলো মাহমুদ, তারপর বলল, অমানসিক নির্যাতন কিন্তু তোমরাই আমাদের শিখিয়েছ। এই সেদিন আলজেরিয়াতে সুসভ্য ইউরোপের তোমাদের জাত ভাইয়েরা কি করলো? আলজিয়ার্সের আলবিয়ার কোয়ার্টার আর সেন্টার দ্য থ্রির নির্যাতন কক্ষগুলোতে তোমাদের ভাইয়েরা স্বাধীনতাকামী আমাদের ভাইদের উপর কি অমানসিক নির্যাতন চালিয়েছে তা মনে পড়ে নাকি তোমাদের? থামলো মাহমুদ, আবার বলল, 5 মিনিট সময় দিলাম তোমাকে। এর মধ্যে যদি নামগুলো বলো তাহলে মুক্তির আশা করতে পারো। এখন তুমি ভেবে দেখো, একদিকে মুক্তি, অন্যদিকে ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে গমন। কোনটি তুমি বেছে নেবে? মাহমুদ বেরিয়ে এলো ঘর থেকে। মিস্টার হুগো গালার্টের স্মৃতিতে নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহ ঘটনাগুলোর কথা জাগরুক রয়েছে। মাহমুদের উল্লেখকৃত আলজিয়ার্সের আলবিয়ার ও সেন্টা দ্য থ্রির ভয়াবহ নির্যাতন কাহিনীর সেও পরিচিত। ইলেকট্রিক সিটিং, পাটাতন ও 15 ম্যাগনেটো, নকল ডোবানো প্রক্রিয়া প্রভৃতির কথা স্মরণ হতেই আঁতকে উঠল মিস্টার হুগো গলার্ট। প্রবল ইচ্ছাশক্তি তার ধসে পড়ে গেল মুহূর্তে। 5 মিনিট পরে ফিরে এলো মাহমুদ। ইলেকট্রিক সিটিংয়ের আর প্রয়োজন হলো না। তার কাছ থেকে জানা গেল 14টি নাম। লিখে নিল মাহমুদ। তারপর পরখ করে সে দেখল ওপারে যুদ্ধবিরতি সীমায় রাখা তদারককারীদের মধ্যে এসব নাম আছে কিনা। উঠে দাঁড়িয়েছে মাহমুদ, বলল, তোমাকে আমরা পাঠিয়ে দেব আমাদের হেডকোয়ার্টারে। ওখান থেকেই তোমার সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মুক্তি যে একসময় তুমি পাবে সেই নিশ্চয়তা আমরা তোমাকে দিচ্ছি। সংগৃহীত নাম ও মেসেজটি হেডকোয়ার্টারে পাঠাবার জন্য মাহমুদ দ্রুত তার মূল ঘাঁটিতে ফিরে এলো। পরদিন বিকেলে লন্ডনের ইভিনিং পোস্টের 2 কলাম হেডিংয়ের একটি সংবাদ দৃষ্টি আকৃষ্ট করল মাহমুদের। সিরিয়া, জর্ডান ও মিশর সরকার যুদ্ধবিরতি সীমারেখা তদারককারীদের মধ্যে থেকে গোলান হাইট এলাকার মিকাইল বোর্ডিন, ক্লারেন্স ডিলন, বান্সকভ, হুলেফ ভ্যালির রলফ বোমেন, জেজারিল ভ্যালির ফ্রাঙ্ক কার্লসন, জর্দান নদী এলাকার মরিস চাইল্ডস, আর্নল্ড ফস্টার, পিটার গাবর এবং সুইস খালের এলাকার মিকেল গার্ডিন, গিলবার্ট গ্রিন, ভিক্টর ব্রুজ, মার্ক গায়েন ও বিল মার্ডোর 24 ঘন্টার মধ্যে বহিষ্কার দাবি করেছেন। আরব রাষ্ট্রসমূহের স্বার্থবিরোধী কর্মতৎপরতার অভিযোগ আনা হয়েছে তাদের প্রতি। প্রশান্ত হাসি ফুটে উঠল মাহমুদের মুখে। উপরোক্ত খবরের পাশে আরেকটি খবরও মাহমুদের দৃষ্টি আকর্ষণ করল। ইসরায়েলের সুপ্রিম নিরাপত্তা কাউন্সিলের মেম্বার, ইসরায়েল পার্লামেন্টের সদস্য মিস্টার সিমসন স্যামুয়েল শেলটক সরকারের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ এনেছেন। তিনি বলছেন, স্যামুয়েল শেলটক সরকারের অধীনে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে এবং জাতির নিরাপত্তা বিধানকারী সংস্থাগুলো যাচ্ছে রসাতলে। খবরটি পড়ে হাসল মাহমুদ। পতন যখন ঘনিয়ে আসে তখন সবাই পরস্পর কাদা ছোড়াছুড়ি করে নিজেদের দোষ ও অযোগ্যতার কথা ঠেকে রাখতে চায় এবং এইভাবে তারা নিজেদের সংশোধন ও যোগ্যতা বৃদ্ধির পথ বন্ধ করে প্রতিপক্ষের শক্তি বৃদ্ধি ও বিজয়ে সহায়তা করে। ডেভিড বেনগুরিয়নের বাড়ি, এমিলিয়ার কক্ষ। একটি ড্রয়িং রুম, একটি বাথরুম ও একটি বেডরুম নিয়ে এমিলিয়ার নিজস্ব জগৎ। গ্রেসিও মেয়ে ভোনাস এই জগতে এমিলিয়ার একমাত্র সঙ্গী ও পরিচারিকা। পিতা ও মাতা এখানে আসেন, কিন্তু সেটা কতকটা রুটিন সফরের মতো। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এমিলিয়াকে তারা অবাধ বিচরণের সুযোগ দিয়েছেন। রাত 9টা 30 মিনিট।
বেশ গরম বাইরে, কিন্তু সেন্ট্রালি এয়ার কন্ডিশন এই বাড়িতে গরমের কোনো চিহ্ন নেই। এমিলিয়া পড়ার টেবিলে বসে, কিন্তু মন বসাতে পারল না বইতে। মন এলোমেলো, বিশৃঙ্খল। শয্যায় গিয়ে সে শুয়ে পড়ল। চোখ বুজে সে মনকে ভাবনাহীন করতে চাইল, কিন্তু পারছে না সে। খোঁচার খোঁচার মতো বিচ্ছে শুধু। এমিলিয়ার মা ঘরে ঢুকল। মুহূর্তকাল দাঁড়িয়ে তিনি একবার পড়ার টেবিল ও একবার শায়িতা এমিলিয়ার দিকে চাইলেন। তারপর গিয়ে বসলেন এমিলিয়ার পাশে। তারপর ধীরে ধীরে তিনি এমিলিয়ার কপালে হাত রেখে বললেন, অসুখ করেনি তো মা? চমকে উঠল এমিলিয়া। নিজেকে সামলে নিল সে। নিজের কপালে রাখা মায়ের হাতটি তুলে নিয়ে সে বলল, না মা, অসুখ করেনি। এমন অসময়ে শুয়ে কেন তুমি? মায়ের কথায় তখন আশঙ্কার সুর। ভালো লাগছে না কিছুই, তাই শুয়ে আছে মা। এই ভালো না লাগাটাই তো অসুখ মা। তাছাড়া বেশ কিছুদিন থেকে দেখছি তুমি বাইরে কোথাও তেমন বের হও না, ঘরেই শুয়ে থাকো। কিছুক্ষণ থামলো এমিলিয়ার মা। বলল, না হয় গিয়ে একবার ইউরোপ ঘুরে এসো। এখন তো তেমন তো পড়ার চাপ নেই। না মা, তোমরা কিছু ভেবো না, আমি ভালো আছি, ঘরে বসে পড়ি। বেড়াতে তেমন ভালো লাগছে না। হাসিতে মুখ রাঙিয়ে বলল এমিলিয়া। তাই ভালো মা, দিনকাল ভালো যাচ্ছে না, ঘরে বাইরে শত্রু আছে, শ্বাসরোধ করতে চাইছে আমাদের। আচ্ছা মা, শান্তি কিসে আসবে? আমরা শত্রুকে বন্ধু বানাতে পারবো না? কেমন করে? শত্রুরা যদি শত্রুতা না ছাড়তে চায়? কিন্তু আমরা তো শত্রুতা ছাড়ছি না। কেমন করে? যেসব আরব মুসলমানকে আমরা তাদের বাড়িঘর থেকে তাড়িয়েছি, তাদেরকে ফিরিয়ে এনে যথাযোগ্য অধিকার তাদের আমরা কেন দিচ্ছি না? যথাযোগ্য কি অধিকার মা? দেশের শাসন ও আইন প্রণয়নের অধিকার। এমিলিয়ার মা হাসল, বলল, পাগল মেয়ে। ওদেরকে দেশের শাসন ও আইন প্রণয়নের অধিকার দিলে ইসরায়েলের সন্তানরা দাঁড়াবে কোথায়? কেন? আমরা যেহেতু সংখ্যালঘিষ্ঠ, তাই সংখ্যালঘিষ্ঠের অধিকারই প্রাপ্য। কিন্তু জার্মানিতে সংখ্যালঘিষ্ঠ ইহুদিদের অবস্থার কথা কি তুমি জানো না? জানি, কিন্তু তাই বলে আরব মুসলমানদেরকে হিটলারের আসনে বসাবার কি কোনো যুক্তি আছে মা? নিশ্চয়, তুমি নিশ্চয় জানো মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইহুদিদের প্রথমে মদিনা, তারপর খায়বর, সর্বশেষ তাদের আরব থেকে বিতাড়িত করেছিল। কিন্তু মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিনা কারণে ইহুদিদের বহিষ্কার করেছিলেন? ইসলামের নবীর সাথে তাদের সম্পাদিত চুক্তি 3 বার ইহুদিরা ভঙ্গ করেছেন এবং বিশ্বাসঘাতকতা করেছে। এরপর তারা মদিনা থেকে বহিষ্কৃত হয় এবং খায়বরের আশ্রয় পায়, কিন্তু খায়বরকেই ঘাঁটি করে আবার তারা ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পথ অনুসরণ করল। এরপর তাদের আরব থেকে বিতাড়িত করা ছাড়া উপায় কী ছিল? এমিলিয়ার মা আবার মুখ টিপে হাসল, বলল, যে কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বিতাড়িত করেছিল, সে কারণে আমরাও আরব মুসলমানদের বিতাড়িত করছি। কিন্তু মা, উভয় স্থলে তো এরকম কার্যকারণ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকদের ধর্মান্তরিত করে স্বাভাবিকভাবেই মদিনা ও আরবের মালিক হয়েছিলেন। মালিকানা তিনি ইহুদিদের কাছ থেকে কেড়ে নেননি। অন্যপক্ষ আমরা আরব মুসলমানদের বিতাড়িত করে তাদের দেশ ফিলিস্তিনকে আমরা ইসরায়েল রাষ্ট্র বানিয়েছি। তোমার কথা কি ঠিক এমি? কিন্তু আমাদের জাতির স্বার্থে এর প্রয়োজন ছিল এবং ভবিষ্যতে থাকবে। এক জাতির প্রয়োজনে অপর জাতির ধ্বংস সাধন কেমন সুবিচার মা? রৌঢ় বাস্তবতার সাথে তোমাদের পরিচয় নেই মা। অবিচার সবসময় অবিচার নয়। কিন্তু মা, অন্যায় করে যাদের অধিকার হরণ করা হলো, তারা কি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করবে না? আমাদের প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্টক রাশিয়ায় জন্মগ্রহণ করে আমেরিকায় প্রতিপালিত হয়ে হঠাৎ উড়ে এসে ইসরায়েলের নিয়ামক হয়ে বসার অধিকার যদি পায়, তাহলে বংশ পরম্পরায় বসবাসকারী আরব মুসলমানরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে তো এগিয়ে আসবেই। হ্যাঁ, এটা তারা করছে। সুতরাং আমরা শান্তির আশা কেমন করে করতে পারি? এমিলিয়ার মা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ গম্ভীরভাবে ভেবে থেকে পরে ধীরে ধীরে বলল সে, শান্তির সম্ভাবনা যে নেই প্রতিটি ইসরায়েলি তা জানে। কৌশল আর শক্তির বলেই তারা এদেশে প্রতিষ্ঠা লাভ করেছে। শক্তি ও কৌশলের আশ্রয় নিয়েই তাদেরকে টিকে থাকতে হবে। শুধু টিকে থাকাই নয়, তাদের থাবাকে আরও মজবুত ও বিস্তৃত করতে হবে।
মায়ের দিকে এমিলিয়ার পলকহীন দৃষ্টিতে চেয়েছিলেন। তার মায়ের কথা সেদিন ওশেন কিং জাহাজে শোনা ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে প্রতিটি ইসরায়েলি কি আরব ভূমিতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর? আত্মরক্ষাকারী জাতি বলে পরিচয় দানকারী ইসরায়েলিদের একই বিভৎস সাম্রাজ্যবাদী রূপ। শিউরে উঠল এমিলিয়া। এমিলিয়ার গম্ভীর আত্মস্থ ভাবের দিকে চেয়ে এমিলিয়ার মা হেসে বলল, ভালো যুক্তি শিখেছ এমি। তোমার আব্বা খুব খুশি হতেন শুনলে, কিন্তু সেন্টিমেন্ট দিয়ে সব কিছুর বিচার করলে ভুল করবে। জাতির বৃহত্তর প্রয়োজন ও মঙ্গলের জন্য এমন অনেক কিছু করতে হয় যা নীতিশাস্ত্র অনুযায়ী অবিচার আর অন্যায়ের পর্যায়ে পড়ে। এমিলিয়া বলল, এটাই যদি জাতীয় নীতি হয় মা, তাহলে হিটলারকে দোষ দেয়া যায় কেমন করে? নুরেনবার্গ বিচারের প্রহসনী বা তাহলে করা হলো কেন? জার্মান জাতির পরম শূরিত নাজিদেরকে অমানসিক নির্যাতনার শাস্তিরই বা শিকার হতে হলে কেন? জাতীয় দায়িত্ব যখন কাঁধে আসবে তখনই সব বুঝতে পারবে মা, বলে উঠে দাঁড়ালো এমিলিয়ার মা। বলল, তাড়াতাড়ি খেতে এসো। এমিলিয়ার মা চলে গেল। রাত 11টা। নাইট গাউন পরার জন্য এমিলিয়া ড্রেসিং রুমে ঢুকেছে। হঠাৎ ঘরের মেঝে কিছু পতনের শব্দ শুনতে পেল সে। পার্টিশন ডোরে মুখ বাড়ালো এমিলিয়া। মেঝের দাঁড়িয়ে আছে মাহমুদ। চোখাচোখি হয়ে গেল। মাহমুদের মুখে এক টুকরো হাসি। এমিলিয়া প্রথমে বিস্ময় বিমূঢ় হয়ে পড়েছিল। বিমূঢ় ভাব কেটে যেতেই তার মুখ রাঙা হয়ে উঠল। সে চোখ নামিয়ে নিল। মাহমুদ ধীরে ধীরে এগুলো এমিলিয়ার দিকে। একেবারে মুখোমুখি দাঁড়ালো সে। বলল, কেমন আছো এমি? কোনো উত্তর দিল না এমিলিয়া। চলবার ও কথা বলবার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। কথা বলল মাহমুদ। রাগ করেছ বুঝি তুমি? মুখ খুলল এবার এমিলিয়া। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল দুগণ্ড বেয়ে তার। তুমি কাঁদছ এমি? নীরব অশ্রুর ঢল নেমেছে তখন তার দু চোখে। তুমি কোথায় ছিলে? চকিতে মুখ তুলে প্রশ্ন করল এমিলিয়া। তেল আবিবেই ছিলাম। এখানেই ছিলে? একটু থামলো এমিলিয়া। ঢোক গিলে বলল সে, আমি মনে করেছিলাম অন্তত আমার জন্মদিনে তুমি আসবেই, তুমি পথ চাইবে, আমি জানতাম, কিন্তু আমি আসিনি। আসনি কেন? তোমাদের গোয়েন্দারা সেদিন সারা রাত আমার জন্য অপেক্ষা করছে তোমাদের বাড়ির চারদিকে। চমকে উঠে মুখ তুলল এমিলিয়া। তার চোখে বিস্ময়। মাহমুদ বলল, বিস্মিত হবার কিছু নেই। সে রাতের ঘটনার পর থেকে সিনবেথ গোয়েন্দারা তোমার ওপর চোখ রেখেছে আমাকে ধরবার জন্য। তারা নিশ্চিত ছিল জন্মদিনে আমি আসছি। ওরা তাহলে সন্দেহ করছে আমাকে? সন্দেহ নাও হতে পারে। হতে পারে ওরা নিশ্চিত হতে চেয়েছিল। তোমার জন্মদিনের পর ওরা কিন্তু আর তোমাদের বাড়িতে পাহারায় আসছে না। তুমি এসে ফিরে গিয়েছিলে। না, আমি পা বাড়াইলে আমি আসতামই। তোমাদের গোয়েন্দারা আমার পথ রোধ করতে পারত না, কিন্তু আমি চাইনি অপ্রীতিকর কিছু ঘটুক। চেয়েছি কোনো সন্দেহই যাতে তোমাকে স্পর্শ না করে। কোন পথ না পেয়ে শেষে আমাদের বাড়িতেই পাহারা বসাতে হলো। এমন অসহায় যে ইসরায়েল গোয়েন্দা বাহিনী আমি ধারণা করিনি কোনোদিন, বলে এমিলিয়া মৃদু হেসে বলল, তোমাকে বসতে বলিনি পর্যন্ত। বসবে, চলো। মাহমুদ সোফায় গিয়ে বসল। সোফার উপর কনুই দুটি ঠেস দিয়ে সোফার পেছনে দাঁড়ালো এমিলিয়া। মাহমুদের মাথা এমিলিয়ার গায়ে অনেকটা যেন ঠেস দিল। মাহমুদ মাথাটা একটু সরিয়ে নিল। জানো, একটা সুখবর দিতে পারি, বলল এমিলিয়া। কি সুখবর? বলল মাহমুদ। বলবো না, আগে বলো বিনিময় কি হবে। মাহমুদ বলল, কেমন সুখবর না শুনলে কেমন পুরস্কারের যোগ্য হবে কি করে বুঝবো? কেন বলতে পারো না? যা চাইবে তাই। বেশ, যা চাইবে তাই। এমিলিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার দু হাতের আঙ্গুলগুলো যেন তখন মাহমুদের জামার কলার নিয়ে খেলা করছিল। সে ধীরে ধীরে বলল, জানো, সেদিন আমি গাজায় গিয়েছিলাম। ওখানকার মোহামেডান বুক স্টোর থেকে টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, রাইট অফ নন মুসলিম ইন ইসলামিক স্টেট, ইসলাম ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এ তিনটি বই কিনে এনেছে। এর মধ্যে টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম বইটি শেষ করে ফেলেছে। ইসলাম ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস বইটি পড়তে শুরু করেছে। মাহমুদের প্রতি ধর্মনীতে প্রতিটি রক্তকণিকায় আনন্দের স্রোত বয়ে গেল। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেছেন।
মাহমুদ বলল, টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলামকে জানার জন্য প্রাথমিক স্তরে একখানা অতি উৎকৃষ্ট বই। কেমন লাগলো এমি? বারে, ভুলে যাচ্ছ কেন? আগে আমার পুরস্কার, পরে তোমার প্রশ্নের উত্তর। কি চাও বলো? মাহমুদ বলল হেসে। চাইব না, তুমিই বলো কি দিবে তুমি। তোমার ওই খবর আমাকে যতখানি খুশি করেছে তার কোনো তুলনা আমার জীবনে নেই এমি। তোমার একটি প্রাপ্যের কথাই আমার মনে পড়ছে, কিন্তু এ বই সামান্য। এমিলিয়ার শুভ্র কণ্ঠে এক ঝলক রক্তিম স্রোত বয়ে গেল। বলল সে, বলোই না শুনি। মাহমুদ এমিলিয়ার দুটি হাত তুলে নিল হাতে, ধীর গম্ভীর স্বরে বলল, ইসরায়েল রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা, ইসরায়েলের এককালীন প্রধানমন্ত্রী এবং বিশ্ব ইহুদিবাদের নেতৃস্থানীয় মস্তিষ্ক ডেভিড বেনগুরিনের একমাত্র নাতনি এমিলিয়া তুমি। তুমি কি সব ত্যাগ করে গোড়া মুসলিম মাহমুদকে নিয়ে সুখী হতে পারবে? এমিলিয়া কোনো উত্তর দিল না, দুহাতে মুখ ঠেকে কপালটা এলিয়ে দিয়েছে সোফার ওপর। মাহমুদ একটু ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলো, কই? উত্তর দিলে না। তার ঠোঁটের কোণায় হাসি। ইস, আবার জিজ্ঞেস করা হচ্ছে। দিবার কথা তুমি দিয়েছ, যে নিয়েছে সে রাখুক বা ফেলে দিক, তোমার কি? আমার কিছু নয়, কিন্তু অ্যাকনোলেজমেন্ট বলতে একটি জিনিস আছে। হাসলো মাহমুদ। না, তুমি নিষ্ঠুরের মতো ডুব মেরে থাকো, কিছু পাবে না তুমি, বলে সরে যাচ্ছিল এমিলিয়া। একটি হাত ধরে তাকে আটকিয়ে তার দিকে পরিপূর্ণ দুটি চোখ তুলে ধরে মাহমুদ বলল, একটি কঠিন জীবন তুমি বেছে নিলে এমিলিয়া। লেলিহান অগ্নিশিখার উপর দিয়ে আমাদের চলার পথ, পথের শেষ কোথায় আমরা জানি না। এমিলিয়া মাহমুদের কাছে একটু সরে আসলো। কয়েক মুহূর্তের জন্য তার চোখ দুটি বন্ধ হয়ে এলো। তারপর চোখ খুলে সে বলল, আজ থেকে এমিলিয়াকে তোমাদের একজন বলে মনে করা মাহমুদ। সুখে দুঃখে তাকে তোমরা তোমাদের পাশেই পাবে। মাহমুদ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, বলল, এটাই তোমার কাছে এই মুহূর্তে চাইছিলাম এমিলিয়া। বলে একটু থামল মাহমুদ, তারপর বলল, ফিরাউনি আর সাদ্দাদি শাসনের কবলে পড়ে গোটা পৃথিবী আজ যন্ত্রণায় কাতরাচ্ছে। এই অবস্থায় প্রতিটি মুসলমানের ওপর এসেছে দুর্বহ দায়িত্ব। আমি দোয়া করি মুসলিম মিল্লাতের একজন হিসেবে আল্লাহ তোমাকে তোমার দায়িত্ব পালনের তৌফিক দিন। জানো, আজ মার সাথে অনেক তর্ক হলো। কি নিয়ে? ইসরায়েল আরব সমস্যা নিয়ে। তুমি বুঝি আরব মুসলমানদের পক্ষ নিয়েছিলে? আমি ন্যায়ের পক্ষ নিয়েছিলাম। আমি বলেছিলাম, স্যামুয়েল শার্লক রাশিয়ার জন্মগ্রহণ করে এবং আমেরিকায় প্রতিপালিত হয়ে যদি ইসরায়েলের নিয়ামক হতে পারেন, তাহলে আরব মুসলমানরা ইসরায়েলের শাসন ও আইন প্রণয়নের অধিকার পাবে না কেন? সুন্দর তোমার যুক্তি। তোমার মা কি বলেছিল? তিনি বলেছিলেন, জাতির প্রয়োজনে অবিচার জুলুম সবসময় অন্যায় নয়। আমি বলেছিলাম, তাহলে হিটলার আর নাজিদেরকে আমরা দোষ দিতে পারবো কোন দিক দিয়ে? মাহমুদ এমিলিয়ার চোখে চোখ রেখেছিল, তার চোখ বিস্ময় আনন্দে নাচছে। এমিলিয়ার মুখ আরক্ত হয়ে উঠেছে। সে বলল, অমন করে চেয়ে থাকলে কিছু বলবো না মাহমুদ। মাহমুদ হেসে এমিলিয়ার গালে টোকা দিয়ে বলল, তুমি শুধু সুন্দরী নও এমি, তোমার যুক্তিগুলো আরও সুন্দর। ফিলিস্তিনিদের পক্ষ থেকে এমন করে এই সত্য কথাগুলো ইসরায়েলিদের কানে কেউ কখনো তুলে ধরতে পারেনি। যাও, আর কোনো কথা বলবো না তোমার সাথে, বলে এমিলিয়া ছুটে পালালো তার শোবার ঘরে। কিছুক্ষণ পরে এমিলিয়ার প্লেটে করে মিষ্টি ও ফল, অন্য হাতে এক গ্লাস পানি নিয়ে ফিরে এলো। মাহমুদ বলল, রাত দুপুরে কি করছো এমি? কি করব, সময় যে তোমাকে পাই না, সে আমার দোষ বটে। দোষ তোমার নয়, আমার ভাগ্যের। তা বটে, তা না হলে একজন নিশাচর মানুষ ভাগ্যে জুটবে কেন? অতএব কোনো আপত্তি তো আর চলে না, হাসলো এমিলিয়া। টেবিলে প্লেট সাজিয়ে মাহমুদের সামনে এগিয়ে দিয়ে বলল, নাও, আর দেরি না। মাহমুদ বলল, জানি আপত্তি চলবে না, কিন্তু তোমাকেও বসতে হবে এমি। খাবার প্লেট শেষ করলো দুজনে। খাবার প্লেট সরিয়ে রেখে মাহমুদের পাশে বসলো এমিলিয়া। বলল, আচ্ছা মাহমুদ, আমি পড়েছি বিশ্বব্যাপী প্রতিষ্ঠা ইসলামের চূড়ান্ত লক্ষ্য। সুতরাং ইসলাম চরিত্রগতভাবে সম্প্রসারণমুখী। ইসলামের এই বৈশিষ্ট্যের সাথে সাম্রাজ্যবাদের পার্থক্য কোনখানে?
মাহমুদ বলল, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলই সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য। বিজিত জাতির উপর বিজয়ী জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভুত্ব প্রতিষ্ঠাই সাম্রাজ্যবাদের একমাত্র কাম্য বিষয়। অন্যপক্ষে ইসলাম এক মতাদর্শের নাম। যেহেতু বিশ্বের মানুষের জন্য বিশ্ব স্রষ্টার এটা মনোনীত জীবন বিধান, তাই বিশ্বের মানুষের সার্বিক কল্যাণ এর মধ্যেই নিহিত। সুতরাং বিশ্বব্যাপী প্রতিষ্ঠা এর চূড়ান্ত লক্ষ্য। বিশ্বব্যাপী প্রতিষ্ঠার মাধ্যমে সে মানুষের কল্যাণ করতে চায়। এক জাতির স্বার্থোদ্ধার বা অন্য জাতির ক্ষতি সাধন করা তার লক্ষ্য নয়। মুসলমান কখনো তার ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠা কিংবা মানুষকে নিজের গোলামে পরিণত করা এবং তাদের কঠোর শ্রমলব্ধ অর্থ অবৈধভাবে কেড়ে নিয়ে দুনিয়ার বুকে নিজের স্বর্গসুখ রচনার জন্য যুদ্ধ করে না। আর মুসলমান হিসেবে এসবের জন্য সে সংগ্রামও করতে পারে না। দুনিয়ার কোন প্রান্তে কোন দেশের বা কোন জাতির কে এসে শাসন ক্ষমতায় বসলো তা নিয়েও কোনো মাথা ব্যথা ইসলামের নেই। ইসলাম শুধু দেখে এবং সে মঙ্গলের ধর্ম ইসলামের অনুসারী কিনা। বিজয়ী ও বিজেতা বলে মানুষের মধ্যে কোনো বিভেদের দেয়াল তুলে দেয় না ইসলাম। মুসলমানরা যখন তাদের সংগ্রামে জয়লাভ করে, রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, তখন মুসলিম শাসকদের ওপর এক বিরাট দায়িত্ব এসে চেপে বসে। এর ফলে ওই বেচারাদের রাতের ঘুম ও দিনের আরাম পর্যন্ত হারাম হয়ে যায়। ইসলামী রাষ্ট্রের শাসকের চাইতে বাজারের একজন নগণ্য দোকানদারের অবস্থা অনেক ভালো হয়ে থাকে। সে দিনের বেলা খলিফা বা শাসকের চাইতে বেশি উপার্জন করে এবং রাতের বেলা নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারে। কিন্তু খলিফা বেচারা না তার সমান উপার্জন করার সুযোগ পায়, আর না পায় রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমানোর অবসর। দৃশ্যত সাম্রাজ্যবাদও দেশ জয় করে, কিন্তু উভয়ের প্রকৃতিতে আসমান জমিন পার্থক্য বিদ্যমান। মাহমুদের কথাগুলো যেন এমিলিয়ার গোগ্রাসে গিলে নিল। বলল সে, কিন্তু এমন কল্যাণ রাষ্ট্রের নমুনা আজ কোথায় মাহমুদ? এর হুবহু নমুনা কোথাও হয়তো খুঁজে পাবে না। আমি মুসলমানদের আদর্শ বিচ্যুতিই এর কারণ। এই আদর্শ বিচ্যুতির ফলে শুধু কল্যাণ রাষ্ট্রের বিলুপ্তি ঘটেছে তাই নয়, নির্যাতনার গোলামীর শৃঙ্খল নেমে এসেছে মুসলমানদের মাথায়। কয়েক লক্ষ ইসরায়েলির হাতে আমরা মার খাচ্ছে। তুর্কিস্তান, আফ্রিকার বিভিন্ন দেশে আমরা গোলামি করছি অন্য জাতির। আবিসিনীয় স্পেন থেকে আমাদের অস্তিত্ব মুছে গেছে। আল্লাহ যে মুসলমানদের বিশ্বের মানুষকে পথ দেখানোর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই মুসলমানরা আজ চোখ বন্ধ করে অন্যের দেখানো পথে চলছে। আবেগ উত্তেজনায় মাহমুদের কণ্ঠ যেন বুঝে আসলো। থামল সে, আবার বলল, আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য কাজ করছি। এমি সাইমুমের হাজার হাজার মুসলিম তরুণ এ পথে জীবন দিতে প্রস্তুত। আমরা শুধু ফিলিস্তিনের মুক্তি না, মুসলমানদের পুনর্জাগরিত করে তাদের ওপর থেকে নির্যাতনার গোলামির অবসান ঘটাতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই কল্যাণ রাষ্ট্র। থামল মাহমুদ। এমিলিয়াও নীরব, সেও ভাবছে। কিছুক্ষণ পরে সে বলল, মতাদর্শ হিসেবে কমিউনিজমও আন্তর্জাতিক চরিত্রের, সুতরাং ইসলামের সাথে তো সংঘর্ষ তার অবশ্যম্ভাবী। মাহমুদ হেসে বলল, দৃশ্যত তা বোঝায়, কিন্তু কমিউনিজমের উপর দিয়ে স্বাভাবিক নিয়মে যে পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছে, তাতে কমিউনিজম রূপ নিতে যাচ্ছে পুঁজিবাদে। হেগেল থেকে মার্কস, মার্কস থেকে লেনিন, লেনিন থেকে স্টালিন, তারপর বর্তমান রাশিয়ার ঘটনা পরস্পরের বিচার করলেই তা বুঝতে পাবে। চীনও এ পথ ধরেই আছে। সুতরাং আপাতত কিছু সংঘর্ষ হলেও কমিউনিজম ইসলামের সাথে প্রতিযোগিতার যোগ্য নয় মোটেই। কিন্তু পরিবর্তন তো ইসলামেরও এসেছে, বলল এমিলিয়া। না এমি, পরিবর্তন ইসলামের নয়, পরিবর্তন এসেছে মুসলমানদের আচার আচরণে। কমিউনিজমের নির্মাতা মানুষ, মানুষ তার পরিবর্তন করতে পারে, কিন্তু ইসলাম মানুষের উদ্ভাসিত না, সুতরাং কোনো মানুষ তার পরিবর্তন ঘটাতে পারে না। আরও পড়াশোনা করো এমি, বুঝতে পারবে সব। মাহমুদ থামল। মাথা নত করে চুপ করে বসেছিল এমিলিয়া। মাথা তুলল সে। মাথা তুলতেই মাহমুদের সাথে চোখাচোখি হয়ে গেল। আবার চোখ নামিয়ে নিল এমিলিয়া। মুখ তার রাঙা হয়ে উঠেছে। বিজলি বাতির আলো রাঙা মুখকে আরো সুন্দর করে তুলেছে। মাহমুদ বলল, তোমার সুন্দর ওই মুখ মনকে স্বপনের জগতে নিয়ে যায়, তো তোমার মনের সত্যানুসন্ধিৎসা আবার ফিরে আনে মনকে বাস্তব জগতে। স্বপ্ন আর বাস্তবের সমাহারে তুমি অপরূপ এমি।
এমিলিয়ার দুহাতে মুখ ঠেকে বলল, যাও, মানুষকে খুব লজ্জা দিতে পারো। মাহমুদ হেসে বলল, যাবার সময় হলো এমি, এবার সত্যি উঠতে হবে। এমিলিয়া বলল, বারে, তোমাকে বুঝি আমি যেতে বললাম? না বললেও যেতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি? রাত এখন 12টা। ওরা খুব ভাববে। ওরা কারা? আমার সহকর্মীরা। তুমি এখানে এসেছো ওরা জানে? হ্যাঁ, জানে। আমরা কিছুই গোপন করতে পারি না এমি। প্রথম দিনই আমি এই বিষয়টি আমাদের হেডকোয়ার্টারে আমাদের অধিনায়ক আহমদ মুসাকে জানিয়েছি। তিনি কি বলছেন? অধীর কণ্ঠে বলল এমি। তিনি বলেছেন তুমি মুসলমান। একথা স্মরণ রেখে পথ চললে কোনো কাজেই তোমার ভুল হবে না। থামল মাহমুদ, আবার বলল, ইসলামের প্রতি তোমার অনুরক্তির কথা শোনালে তিনি খুবই খুশি হবেন। একথাও জানাবে বুঝি? নিশ্চয়। আচ্ছা, তোমার সংগঠন যদি তোমাকে আমার থেকে দূরে থাকার নির্দেশ দিত? সংগঠন দ্বিমত পোষণ করতে পারে বা জাতির কোনো ক্ষতি হতে পারে এমন কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না। একথা আমি যেমন জানি, আমার সংগঠনও তেমন জানে। আচ্ছা, ধরো এমন সিদ্ধান্ত যদি দিত, আমি সংগঠনের সিদ্ধান্ত মেনে নিতাম। এমন নিষ্ঠুর হতে পারতে? কষ্ট হতো না? হয়তো হতো, কিন্তু জ্ঞান ও কর্তব্যের নির্দেশ সবচেয়ে বড়। এমিলিয়া হাসল, বলল, ভাগ্যবতী আমি, তাই না? মাহমুদ বলল, তুমি ভাগ্যবতী কিনা জানি না, কিন্তু আমার যাযাবর জীবনে তোমাকে পেয়েছি এক স্নিগ্ধ আলোর মতো। যখন ক্লান্ত হয়ে পড়েছি, যখন দেহমন শান্তির সন্ধানে উন্মুখ হয়, তখন তোমার স্মরণ আমাকে শান্তি দেয়। আমি দেহমনকে সজীব করে নূতন শক্তিতে। এমিলিয়া এতক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, আমি তোমার ঠিকানা জানতে চাই না, জিজ্ঞাসাও করব না। তোমাকে কোথায় পাবো? কিন্তু কথা দাও, তুমি মাঝে মাঝে দেখা দিয়ে যাবে। জানি তুমি ব্যস্ত, কাজ তোমাদের গুরুত্বপূর্ণ, তবু আমার অনুরোধ, উদ্বেগ যাতনায় জর্জরিত একটি হৃদয়ের সান্ত্বনার জন্য তুমি আসবে। সময় পেলেই আমি আসবো এমি। বলে থামল। তারপর বলল, আমার এবার যে উঠতে হয়। এমিলিয়া বলল, আরেকটি কথা, ক্লাবের রেস্তোরাঁয় আর যাই না। ইউনিভার্সিটির পড়াতেও মন বসতে পারছে না। শত চেষ্টা করেও মনকে ফিরিয়ে রাখতে পারি না তোমার চিন্তা থেকে। তুমি আমাকে কোনো কাজ দাও, তোমার দেওয়া কাজ করে হয়তো হৃদয়ে শান্তি পাব। মাহমুদ চিন্তা করলো, বলল, তারপর? তোমার সাহায্য পেলে আমরা সুখী হব এমি, কিন্তু হেডকোয়ার্টারের সাথে পরামর্শ না করে কোনো কাজ আমি তোমাকে দিতে পারি না। থামলো একটু, তারপর আবার বলল মাহমুদ, তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো এমি? কি মনে করো তুমি? ক্লাবের রেস্তোরাঁয় যাওয়ার মতো নির্লজ্জতাও যখন ছেড়ে দিয়েছি, তখন মদ তুমি খেতে পারো না। হ্যাঁ, তোমার সাথে বল নাচের সেই রাত থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছি আমি। মাহমুদের মুগ্ধ ও আনন্দোজ্জ্বল চোখ দুটি পলক্ষীন দৃষ্টিতে এমিলিয়ার দিকে চেয়েছিল। ধীরে ধীরে সে এমিলিয়ার একটি হাত তুলে নিল। মাহমুদের সেই দৃষ্টির সামনে গোটা দেহ যেন রোমাঞ্চিত হয়ে উঠল এমিলিয়ার। একটা অপরাধী স্পর্শ যেন তার গোটা দেহ অবশ করে দিচ্ছে। চোখ দুটি বুঝে এলো তার, কাঁপছে যেন সে। কিন্তু মাহমুদ সচেতন হলো, মন তার স্বীকার করল সীমা লঙ্ঘন করেছে সে। এমিলিয়ার হাত স্পর্শ না করে হাত টেনে নিয়ে বলল, না এমি, আমরা সীমা লঙ্ঘন করছি, আসি আজ। চমকে উঠল এমিলিয়া, চোখ খুলল সে, মুখ তার আরক্ত হয়ে উঠল। বলল, সত্যি বলেছ মাহমুদ, সাবধান হব আমরা ভবিষ্যতে। জানালার কাছে এসে দাঁড়ালো মাহমুদ। বাইরে নেকশ কালো অন্ধকার। জানালা দিয়ে নিচে তাকিয়ে আঁতকে উঠল এমিলিয়া। এই অন্ধকারে নামবে কেমন করে? তার কণ্ঠে উৎকণ্ঠা। মাহমুদ হাসল, বলল, ভেবো না এমি, আমার অভ্যেস আছে, দোয়া করো, আসে, খোদা হাফেজ। এসো, খোদা হাফেজ। হাসতে চেষ্টা করলো, ঠোঁট কাঁপল শুধু। জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল মাহমুদ। অন্ধকারে মাহমুদকে আর দেখা গেল না। এমিলিয়া দাঁড়িয়ে রইল ওইখানে, তেমনিভাবে। চারিদিক নীরব, গোটা তেলাবিব যেন ঘুমাচ্ছে। বড় একা বোধ করল এমিলিয়া। জানালা থেকে সরে এলো সে। মাহমুদের উপস্থিতির উষ্ণতা এমিলিয়া সব জায়গায় অনুভব করছে। এমিলিয়া সোফার গিয়ে গা এলিয়ে দিল। হঠাৎ টিপটের
ওপর মাহমুদের একটি রুমাল চোখে পড়ল এমিলিয়ার। রুমালটি তুলে নিয়ে মুখ চেপে ধরল এমিলিয়া। দুটি চোখ বুঝে এলো তার।